রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আর দেখতেই পাচ্ছ আমি এখন বিস্কুটের প্যাকেট থেকে কৌটোর মধ্যে বিস্কুট ভরছি। আর আমার মেয়ে আর তোমাদের দাদাভাই এখন মানে ডাইনিংয়েতে খেতে বসেছে, তো ওদেরকেও বিস্কুট দিয়ে এলাম। তো আমার মেয়ের বায়নাতেই আর কি এখন বিস্কুটের প্যাকেটটা থেকে বিস্কুটটা বার করলাম। তো কালকে রাতেই এনেছিল, আর তোমাদের দাদাভাই যখনই নতুন কোনো বিস্কিট আনে আমার মেয়ে ঠিক খাওয়ার বায়না করবে। তো যাই হোক, তারপর এরপর কাজে লেগে পড়েছি। আর ছেলে এখন ঘুমাচ্ছে। আর আমি না এখন খুব একটা ভোর ভোর উঠছি না, ওই সকাল 6টার সময় উঠছি, তাহলে না ছেলে একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, না হলে ভোর থেকে উঠে পড়ে আর আমাকে সারা দিন জ্বালাতন করতে থাকে। তো আজকে তো আমাকে মানে এতটা পরিমাণ আমাকে বিরক্ত করেছে কি বলবো তোমাদের। তো সারা দুপুরটা ছেলে ঘুমায়নি, আর পুরো আমি 1-1:30টার সময় ঘুম পাড়াতে বসেছি, আর তাও ঘুমায়নি। একবার ঘুম এসেছিলো তখন কি বলো তো, এবার দুপুরে ওকে তো ঘুম পাড়িয়ে আমাকে তো খেতে যেতে হয়। তো যখনই আমি শোয়াইছি বিছানায় ঘুমানোর পর, তখনই সঙ্গে সঙ্গে ছেলে উঠে পড়েছে। তারপর আমি আর ছেলেকে ঘুম পাড়াতে পারিনি। তো আজকে মোটামুটি আমার ভাত খেতে দুপুরে 3টে বেজে গিয়েছিল। আর আমি আজকে এখন ভয়েস দিচ্ছি ঠিক বিকালবেলায়, মানে সারা দুপুর ছেলে ঘুমায় গিয়েছিলাম, তখন ভিডিওটা এডিট করে আর বিকালে ভয়েস ওভার দিচ্ছি। তো কি বলো তো, সকাল থেকে এত কাজের চাপ থাকে আর শরীরটা এতটাই খারাপ থাকে যে দুপুরে একবার রেস্ট না নিতে পারলে শরীর একদম ভালো লাগে না। তো তবুও আজকে বিকালে ভয়েস ওভার দিতে ছাদে এসেছি। ছাদে এসেও জানো না একটু মনটা ভালো লাগছে জানো তো। তো সারাটা দিন এই ছেলে কাজকর্ম সংসার নিয়ে এতটাই মানে কি বলো তো ব্যস্ত থাকি যে নিজের জন্য একটু হলেও সময় বার করতে পারি না। তাই ভাবলাম আজকে একবার বিকালবেলায় যাই ছাদেতে। তো ছাদেতে এসে এই চারিদিকে আশপাশে গাছপালা পাখি এসব দেখেও না মনটা অনেকটা ভালো হয়। তো সব সময় কি বলো তো, আমরা তো আর বাড়ির বাইরে বেরোতে পারি না। ধরো কোথাও কাছে পিঠে ঘুরতে গেলে সঙ্গে সঙ্গে মনটা ভালো হয়ে যায়, কিন্তু আমাদের না সেই উপায় নেই জানো তো, যে কাছে পিঠে কোথাও ঘুরতে যাব। তো এদিকে দেখো ঝাঁটপাট মোটামুটি আমার দেয়াই হয়েই গেছে। তো আমাদের রুমটাই অন্ধকারই আছে, এখনও লাইট অন করিনি ছেলের জন্য। তো এক্ষুনি লাইট অন করলে যদি উঠে পড়ে সেই ভয়ে আর লাইটটা অন করিনি। তো তারপর সিঁড়ি থেকে ঝাড় দিয়ে নেমে চলে এলাম, আর এরপর রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমাদের গৃহিণীরই তো রোজকার নিত্যকার একই কাজ। তো এই কাজ করতে করতে কি বলো তো, আমরা যেন হাঁপিয়ে উঠছি। তো সবাই কোথাও বেড়াতে যাচ্ছে, বিশেষ করে এবছর তো দার্জিলিং বেড়াতে যাওয়ার তো বিশেষ করে ফোন খুললেই দেখতে পাচ্ছি সবাই যেন দার্জিলিং বেড়াতে যাচ্ছে, অনেক ক্রিয়েটররা আর কি। তো জানি না আমার কবে যাওয়া হবে। তো গেলে তো সত্যি করেই আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বছরে একবার কোথাও না ঘুরতে গেলে না সত্যি মনটা একদম ভালো লাগে না। তো কার কার আমার মতো অবস্থা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সংসারের চাপে তো বলতেই পারো। তারপর এই ছোটো বাচ্চা নিয়ে না এখন হুট করে কোথাও বেরোনোর আমি ভাবতে পারছি না। মানে আমার ছেলে তো এত দুষ্টু। তো অনেক দেখেছি আমার মতো অনেকজন মানে আছে ইউটিউবাররা, দেখেছি যে ছোট ছোট বাচ্চা নিয়ে বেড়াতে চলে যায়, তারা কিন্তু দিব্যি থাকে আর তাদের বাচ্চারাও দিব্যি থাকে। কিন্তু আমার ছেলে যে বাইরে বেড়াতে গেলে কী করবে জানি না। তো এই কদিন আগে বর্ধমান 108 মন্দির গিয়েছিলাম। তো ছেলে কিন্তু অতটা দুষ্টুমি করে না, মানে বাড়িতে যতটা করে ততটা একদমই করে না। খুব ঠান্ডা, মানে খুব মানে ওকে নিয়ে যে ঘুরতে বেরোতে কিন্তু খুব একটা কষ্ট হয়নি। তো যাই হোক, জানি না বাইরে অনেক দিনের ট্যুরে বা অনেক দূর গেলে কি করবে সেটা জানি না। তো এটা তো কাছে পিঠের মধ্যে গিয়েছিলাম। তো এদিকে দেখো ঘর মানে সব ঝাটপাট দিয়ে বাইরেটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর কালকে দুপুরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকে, তো মুষলধারায় বৃষ্টি আর সেরকম মেঘ ডাকা। তো এই দুপুর 1:30টা থেকে আরম্ভ হয়েছিল, পুরো 2:30, পুরো 1 ঘন্টা টানা বৃষ্টি হয়েছিল। এবং বিকাল থেকে জানো তো আমাদের এই বাড়ির সামনে যে ড্রেনগুলো আছে ওখানে না, ওই আশেপাশে পুকুর থেকে কই মাছ, ল্যাটা মাছ, শিঙেল মাছ, মাগুর মাছ এসব প্রচুর মাছ বেরিয়েছে। আর তোমাদের দাদাভাই আর মেয়ে মিলে না অনেক মাছ ধরেছে জানো তো। তো মোটামুটি 5টা কই, মানে 2টো কই মাছ আর 3টে হচ্ছে ওই ল্যাটা মাছ ধরেছে। তো জিয়ে রেখে দেওয়া হয়েছে, তো আমার ছেলেকে প্রতিদিন একটা করে দেওয়া হবে। তো আমার ছেলে তো এই জিওল মাছগুলো খায় রোজ একটা করে। তো এমনিতে তো আমাদের বাজার থেকে মাগুর মাছ কিনে এনে আর বালতির মধ্যে জিয়ানো আছে, আর এসব ধরা মাছও আর কি আছে। তো এদিকে দেখো তারপর বিছানাটা গুছিয়ে ভালো করে টান টান
তারপর একটু ঝেড়ে দিলাম। তো ছেলে অলরেডি ঘুম থেকে উঠে গেছে, আর ওঠার পর বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর এদিকে টেবিলটা একটু গুছিয়ে তারপর একটু মুছে দিচ্ছি, জানো তো। তো এগুলোর সচরাচর সময় পাই না, তো সব দিন ছেলেকে নিয়ে সময় হয় না, যেদিন যেমন সময় পাই সেদিন তেমন গুছিয়ে। তো এদিকে দেখো অনেক কিছু জিনিস না এই জায়গাটার মধ্যে ছিল, মানে ছেলের কিছু ওষুধ, মেয়ের কিছু ওষুধ, তো সেগুলো সব গুছিয়ে আর ভিতরে ভরে রাখবো। আর এই যে গ্লাসটার মধ্যে একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছিলাম, তো সচরাচর দেখা হয়নি বলে না জলটা শুকিয়ে গিয়েছিল। তারপরে চলে এসেছি একদম গোয়ালবাড়ির এই গাছগুলোর কাছে। দেখো আমাদের গাছে কত সুন্দর শসা ধরেছে। তো আজকে এই মানে গাছের এই যে শসা গাছটা না, এটা বীজটাও আমি এনেছিলাম এবং বসিয়েছিলাম আর কি আমি। তো কি বলো তো, নিজের হাতে তৈরি গাছের প্রথম ফল প্রথমে ঠাকুরকে নিবেদন করব। তো মেয়ে যাবে কালীতলায় পুজো দিতে, তো সেই জন্য শসাটা তুলে নিলাম। শসাটা তুলে নিয়ে তারপর আর কি করলাগুলো দেখলে কেমন ধরেছে গাছেতে সারি বেঁধে। তো গাছে সবজি তুলতে এবং দেখতে অসাধারণ লাগে, মানে খাই আর না খাই। তো তারপর এখানটায় দুরকম শাক ছিল, লাল শাক মানে লাল পনকো শাক, আর ছিল নোটে শাক। তো সব একবারে তুলে নিচ্ছি। তুলে নিয়ে কি বলো তো, আজকে না এই শাকগুলো আজকে ভাজা হবে। তো কালকে যে বললাম প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এদিকটা বাঁশবাগানের জন্য না গাছগুলো মানে রোদ পায় না ভালো, তো সেজন্য সব তুলে নিচ্ছি একবারে। তো প্রথমের কি বলো তো, এদিকটা না বেশ ভালো রোদ ছিল, কিন্তু ওই ঝড় বৃষ্টির জন্য যত বাঁশ গাছগুলো হেলে এদিকে চলে এসছে। তো সেজন্য আর রোদ না পাওয়ায় না, এদিকে না রোদটা পাওয়ায় আর গাছগুলো না একদম বাড়ছিল না। তারপর ওই যে দেখো কালকে ঝড় বৃষ্টিতে এদিকে কত পাতা পড়েছে। তো এগুলো সব আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম চৈত্র মাসে, তো তখন সব বীজগুলো নিয়ে এসেছিলাম, শাক বীজ, শসা বীজ, তারপরে করলা বীজ, ঝিঙে বীজ, এইসব বীজগুলো নিয়ে এসেছিলাম। তো তোমাদের দাদাভাই এই শাকগুলো ছড়িয়েছে, কিন্তু ওই চৈত্র মাসে গাজনে যে ফলের দিনে আমি না ওই শসা বীজগুলো বসিয়েছিলাম, যে ফলের দিনে নাকি ফল গাছ লাগাতে হয়। তো দেখো গাছের প্রথম ফলও হয়ে গেছে এবং ঠাকুরকে নিবেদনও করে দেবো আজকে। আর কি বলো তো, শসা না এক গাছ ধরেছে, তো ওদিকে আরও আছে, তো অনেক ধরেছে। তো তোমাদের দাদাভাই বলছিল যে শসা গাছে যখন ওই প্রথম ধরে না, ওটা নাকি দেখতে নেই, মানে বারবার দেখতে নেই যে কত বড় হলো কত বড় হলো, তাহলে না পচে যায়। তো তোমাদের দাদাভাই আবার দুটো জুতো ওখানে ঝুলিয়ে দিয়েছে যাতে না নজর লাগে। তো যাই হোক, এখন সব শাকগুলো তুলে নিই। তো প্রথমে লাল শাকগুলো তুলে নিলাম, একদম গোড়া তো নরমই আছে যেহেতু কালকে খুব বৃষ্টি হয়েছে, তো সেই জন্য একদম উপরে নিচ্ছি সব। আর কি বলো তো, এই শাকগুলো না খাওয়া খুব উপকার। তো একটা দুটো যেগুলো ছোটো ছোটো আছে ওগুলো রেখে দিয়েছি, তো যখন ছেলের জন্য সবজির ঝোল বানাবো তখন একটা একটা করে দিয়ে দেবো। তো শাক তো তোলা হয়ে গেল। আর তোমাদের দাদা ভাই এই দেখো কত বড় ওল গাছটা নিয়ে আসছে। তো মেয়ে ওল ফোর খেতে খুব ভালোবাসে, মানে এই ডোল ডাঁটা রান্না খেতে খুব ভালোবাসে। তো এই একটাতেই আর কি সবার হয়ে যাবে বলতে পারো। তো এই ওলনাটা ছাড়ানোর সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয়, জানো তো। তো এত হাত কুটকুট করে, মানে হাত কেন, যেখানে লাগবে সেখানটাই কুটকুট করবে। তো হাতে পুরো চপচপে করে সর্ষের তেল মেখে আমি এদিকে ওলফোরটা কাটতে বসেছি। তো প্রথমে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর ছোট্ট ছোট্ট করে ওই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর ছাড়ানো হয়ে গেলে একদম কিন্তু জলে হাত দেওয়া যাবে না। তো জলে হাত দিই না, হাত প্রচণ্ড পরিমাণে কুটকুট করবে। তো তারপর ছাড়ানো হয়ে গেলে একটা লেবু মানে লেবুর চোগলা নিয়ে হাতে ভালো করে ঘষে নিতে হবে। তো তারপর কি বলো তো, এগুলো না সবাই রাঁধতেও পারে না। তো বিশেষ করে কি বলো তো, এইসব রান্না না কুটকুটের জিনিস, তো একটু লেবু তেঁতুল দিয়ে সেদ্ধ করতে হয়। তো এই রেসিপিটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এদিকে মর্নিং ওয়াকে গিয়ে তোমাদের দাদাভাই দেখো কত মাছ নিয়ে এসছে, বড় বড় পুঁটি মাছ আর হচ্ছে বাটা মাছ। তো মা ওগুলো বাছছিল, আর আমি এদিকে লাউটা কেটে আর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বড় কুকারের মধ্যে। আর সকালবেলায় না ছোটো কুকারটার মধ্যে আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো মেয়েকে যখনই বলেছিলাম যে আজকে জলখাবারে মুড়ি খাওয়ার লাউয়ের তরকারি বানাবো, তখন তো মেয়ের মুখ একদম অন্যরকম হয়ে গেল যে লাউয়ের তরকারি দিয়ে সে নাকি মুড়ি খাবে না। তো সেই জন্য মেয়ের জন্য না একটু ওই আলুটাকে সেদ্ধ করে তোমাদের দাদাভাইকে মেখে দিয়েছিলাম, সকালে মুড়ি খেয়ে গেছে। আর এখন একটু চপ বানাবো। তো অনেক দিন হলো চপ বানাইনি,
তো এদিকে প্রথমে মশলাটা করে নিয়েছি জানো তো। তো টমেটো না 2 দিন হলো ফুরিয়ে গেছে, তো সেই জন্য বাড়িতে তৈরি করা সসটা নিয়ে নিলাম। তারপরে আদা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে আর ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি। আর প্রথমে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো ওটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এই যে দেখো মেখে রাখা আলুটা দিয়ে দিলাম। তো আলুটা হাতে করে না ম্যাশ করে নিয়েছিলাম। তো অল্প পরিমাণে করছি আর কি, যেহেতু একটা অন্য তরকারি হচ্ছে, তো অল্প পরিমাণে বলতে খুব অল্প হবে না। তো মোটামুটি ওই 15টার মতো চপ হয়েছিল জানো তো। তো কিছুটা পুর রেখেও দিয়েছিলাম আর কি সন্ধ্যের জন্য, যে সন্ধ্যাবেলায় গরম গরম ভেজে আর মুড়ি দিয়ে খাবো। তো চপ তো বিশেষ করে ওই তোমার ধরো গরম গরমই খেতে ভালো লাগে, তো সেই জন্যই আর কি। তো এদিকে ভালো করে বেশ নাড়াচাড়া করে মশলাটা সব মিশিয়ে দিলাম। আর এদিকে ঝুরি ভাজার থেকে অনেক বাদাম না বেছে নিয়েছিলাম, তো একটু বাদামও দিয়ে দিয়েছি, ভাজা বাদাম। তো বেশ খেতে ভালো লাগবে। তো ভাজা বাদাম দিয়ে মশলাটা ভালো করে বেশ মেখে নিলাম। তারপর কি বলো তো, পুরটা রেডি করে নিলাম। তো এদিকে পুরটা নামিয়ে নিলাম। তো পুরটা একটু ঠান্ডা হওয়ার পর আর কি তা করতে করতে লাউয়ের তরকারিটা আর কি বানিয়ে নেব। তো এদিকে নামানোর আগে একটু ভেজে রাখা জিরে আর লঙ্কা গুঁড়োটা ওপরে ছড়িয়ে দিলাম। তো এদিকে বললাম না, পুরটা নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এরপর ওই কুকারের মধ্যে আর কি সেদ্ধ করে রাখা লাউটা ছেঁকে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো সেম একইভাবে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দিচ্ছি। কী বলো তো, মশলাটা কষিয়ে নিলে না বেশ রান্নার টেস্টটা ভালো হবে। তো যাই হোক, আগের ব্লগে ঋতুপর্ণা নাগ দিদিভাই কমেন্ট করেছে, পরিষ্কার থাকলে মন এমনিই ভালো হয়ে যায়, খুব সুন্দর হয়েছে ব্লগটা। তো দিদিভাই ঠিকই বলেছো। তো আমাদের দেখবে যখনই ঘর বাড়ি পরিষ্কার থাকে তখন আমাদের মনটা সত্যি করি খুব ভালো থাকে আর কি। দিদিভাই এভাবেই আমার পাশে থেকো এবং সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো। তো আমাদের এখানে পাশের বাড়িতে এক জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে। তো সেখানে আর কি নামটা মাইকেতে না ছাদ পর্যন্ত আসছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তো তোমাদের জানি না অসুবিধা হচ্ছে নাকি। তো এই মানে তখন তো কারেন্ট চলে গিয়েছিল, সেই জন্য না অফ ছিল। তো এই খানিকক্ষণ আগে আবার শুরু হলো। তো যাই হোক, এরপর তেল কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়ে দিয়েছি। এরপর সব কটা চপ ছেঁকে নেব। তো বেসনের ব্যাটারটা রেডি করে নিয়ে আর ওই গোল গোল করে চপগুলো আর কি আমি রেডি করে নিয়ে আর বেসনেতে ডুবিয়ে আর গরম তেলে দিয়ে দিয়েছি। তো কি বলো তো, প্রথমে একটু বেশ গ্যাসের ভলিউমটা লো রাখলে না চপগুলো বেশ মচমচে হয়। আর এই গরম তেল খুন্তি করে একটু তুলে বেসনের মধ্যে দিয়েও দিয়েছি। তো প্রথমে 4-5টা দেবো, তারপর অল্প অল্প করে দেবো আর কি। তো মেয়ের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই সকালে খেয়েছে আর এখন তো বেশ বেলাও হয়ে গেছে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করছি জানো তো। তো বেশিক্ষণ লাগবে না, রেডি মোটামুটি হয়েই গেছে। আর আমাদের বাড়িতে তো সবাই চপ খেতে এত ভালোবাসে, মোটামুটি প্রত্যেকজনকার 3টে করে চপ চাই। তো যাই হোক, সবার মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু বাজার থেকে আনলে যেমন 5টা-6টা আনা হয়, কিন্তু বাড়িতে রেডি হলে মানে বাড়িতে বানালে আর কি 15টা থেকে 20টার মতো হয়ে যায়। তো এদিকে দেখো সব কটা চপ আর কি উল্টে দিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে। আর এদিকে কি বলো তো, চপগুলো দেখো বেশ বড় বড়ও হয়েছে। তো মোটামুটি চপটা ভেজে মুড়ি টুড়ি মেয়েকে দিয়ে দিয়েছি। তারপর স্নান টান করে তুলসী তলায় ফুল জল দিয়ে দিচ্ছি। আর আমাদের ওদিকে যে রজনীগন্ধা ফুলের গাছটা আছে, এত সুন্দর ফুল হচ্ছে। আর প্রত্যেক দিন না আমি ফুলগুলো তুলে একটা করে রোজ রজনীগন্ধা ফুলের মালা গেঁথে দিচ্ছি রাধা মাধবকে এবং গোপালকে। তো না হলে না ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, এবং ফুলগুলো শুকিয়ে নষ্ট করে আমার মনে হয় না কোনো লাভ আছে। তো আজকে আমাদের ফুল বাগানে দেখো 10 রকমের জবা ফুল ফুটেছিল, হলুদ, গোলাপি, লাল, সাদা, অনেক রঙের। তো সেজন্য একসাথে সাজিয়ে আর মানে তোমাদেরকে দেখালাম, দেখতে কত সুন্দর লাগছে দেখছো। তো এখনও অনেক রকমের জবা ফুল আছে জানো তো। তো সব তো আর একদিনে ফোটে না, তো লেবু রঙেরও জবা ফুল আছে। তো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা একটা সাদা পঞ্চমুখী জবা আনার। তো এদিকে তারপর তোমাদের দাদাভাই কালকেই বাজার থেকে এই গণেশের 5 কেজি আটাটা এনেছিল। তো এটা প্রথমে মানে ভালো করে কেটে আর কৌটোর মধ্যে কুড়িয়ে দিলাম। আর কি বলো তো, যতটা ভরা গেল আর কি ভরে দিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো রাধে রাধে।